ঘের খাবে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। আজ আমার বিএফের সাথে দেখা করতে যাওয়ার কথা, রেডি হচ্ছি, এমন সময় মোবাইলে একটা মেসেজ আসে। আজকে তোমার বিএফ ওর বন্ধুদের মিলে তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে, তুমি সেখানে যেও না, আর গেলেও সেফটি নিয়ে যেও। ইতি অচেনা। মেসেজটা পড়ে আমার মেজাজ 360 ডিগ্রি ঘুরে গেল। মানে কি হচ্ছে এসব? যেই নাম্বার থেকে মেসেজ আসছে সেই নাম্বারে ফোন দিলাম, নাম্বার বন্ধ। মাথায় আসছে না যে কি করব। যদি কথাটা সত্যি হয় তখন 4 বছরের রিলেশন আমার আর ফারানের, কিন্তু এখনো পর্যন্ত ওর ব্যবহারে এমন কিছু প্রকাশ পায়নি। আজকে আমাকে ওরা গণধর্ষণ করতে যাবে? না, এটা হতে পারে না। এদিকে ফারান ফোন দিয়ে খুব জলদি যেতে বলছে তার বন্ধু সিয়ামের ফ্ল্যাটে। আজ নাকি ওর বন্ধু আরিয়ানের জন্মদিন, সবার গার্লফ্রেন্ড আসবে, তাই আমাকেও যেতে বলেছে। আমি রাস্তায় বের হতেই কেন যেন যেতে ইচ্ছা হচ্ছে না, তবুও ফারানের এমন চাপে যেতেই হবে, না হলে ওর আবার সেই রাগ কি না কি করে ফেলবে জানা নেই। তবু আমি অহনাকে ফোন দিই, অহনার আমি একসাথে যাব। আমি অহনার জন্য অপেক্ষা করতেছি আর ফারান ফোনের উপর ফোন দিয়েই যাচ্ছে, মানছে না কোনো মতে। হয়তো বা বেশি জরুরি তাই এমন করছি ও। যাই হোক, আমি দাঁড়িয়ে আছি, এমন সময় অহনা এসে ডাক দিল। ওর ডাকেই ভাবনার জগৎ থেকে ফিরলাম। ওর হাত ধরেই দুজন যাচ্ছি শিয়ামদের বাসার দিকে। বাসার কাছে গেলাম, তখন মনে হলো আরিয়ান এত বড়লোক বাবার ছেলে, ওর জন্মদিনের পার্টি কি এভাবে হবে, মানে সিয়ামদের বাসায়। তবুও আবার নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো এইবার বন্ধুদের সাথে আলাদাভাবে করতেছে। আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, কিন্তু কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আগের বারের কথা মনে আছে, আরিয়ানের জন্মদিনের পার্টির জন্য আশেপাশে অনেক সাউন্ড বক্স লাগিয়েছিল, আর অনেক দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। হয়তো আবার নিজের বাড়ি না তাই এমন করছে না, শান্তভাবে করবে। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিলাম। দরজা খুলতেই দেখি ফারহান দাঁড়িয়ে আছে, ভিতরে আর 3 বন্ধু, আরিয়ান নেই। অথচ একটু আগেই ফারহান আমায় বলল কেক নিয়ে ওরা বসে আছে। তাহলে কি ও মিথ্যা বলেছে আর অচেনা মানুষটির কথাই সত্য? কিন্তু এখন এসব ভাবার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। আমি চুপ থাকতে দেখে ফারহান আমাকে টান দিয়ে ভিতরে আনে। অহনা এটাকে রোমান্স ভেবে নিজেও ভিতরে চলে আসে। ফারহান দরজা লাগিয়ে দিতেই ওর বাকি বন্ধুরা এগিয়ে আসে আর বলতে থাকে, চাইছিলাম একটা, পেয়ে গেলাম 2টা। ওরা আমাকে আর অহনাকে ভাগাভাগি করতে শুরু করে, কে কাকে নেবে। আমার সমস্ত বিশ্বাস ভালোবাসা সব যেন এক নিমিষে শেষ হয়ে গেল। আমি ফারহানের দিকে তাকালাম, সে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, বন্ধুরা তোমায় খাইতে চাইছে, আগে বন্ধু পরে সব। আমি শক হয়ে গেলাম। তারা হিংস্র হায়নার মতন আমার আর অহনার দিকে এগিয়ে আসছে। অহনা কেঁদে শেষ, কিন্তু আমি এখনো সফট। রিয়াকশন কি দেব? একজন অহনাকে নিয়ে অন্য রুমে ঢুকে গেছে, আর একজন আমার কোলে নিয়ে তুলে খাটে ছুঁড়ে ফেললো। মাথায় আঘাত লাগলো, কিন্তু ব্যথা পাইনি, কারণ এর থেকে বড় আঘাত মনে লাগছে। এখন মনে হচ্ছে যদি অচেনা সেই মানুষটার কথা শুনতাম তাহলে হয়তো আজ বেঁচে যাই, আমি আর অহনা। এখন একটাই দোয়া মন থেকে আসছে, ইস যদি সেই মানুষটা আমায় বাঁচাতে আসতো। যাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসলাম সেই মানুষটাই আমাকে আর আমার বান্ধবীকে নিজের বন্ধুর সহ ধর্ষণ করতে চাচ্ছে। আমার জন্য কষ্ট লাগলেও নিজের বান্ধবীটার জন্য বেশি কষ্ট লাগছে। বেচারিটা আমার সাথে এসে এমন বিপদে পড়ল, আমি কি করব বুঝতে পারছি না। এমন সময় জান্নার গ্লাসে তাকাতেই দেখি কেউ লিখে রেখেছে, কোনো মতে নাকে হাত দাও, বড় করে লেখা এটা। ছেলেটা আমার জামায় হাত দিয়েছে, মানে খুলেই ফেলবে। তবুও মনে মনে বললাম এবার যাই হোক একে বিশ্বাস করবই। আমি নাকে হাত দিলাম, এমন সময় দেখি ছেলেটা আমার জামায় হাত দিয়ে হাসছে। এতে আমি চমকাইনি, চমকিয়েছি তখন যখন আমি দেখি যে ছেলেটি হাসতে হাসতে কাঁদছে। সে চাচ্ছে হাসি থামাতে কিন্তু পারছে না। এমন সময় আমি বুঝলাম আমারও হাসি পাচ্ছে। আমি হেসে দিয়েছি, না চাইতেও হাসছি আমি। সে হাসতে হাসতে বাইরে বের হয়ে এলাম।
আমিও উঠে ওড়না ঠিক করলাম। এদিকে দেখি অহনাও হাসতে হাসতে আমার এখানে আসছে। আমি কিছুই বুঝতেছি না। হঠাৎ দরজায় জোরে লাথি আওয়াজ পড়ল। দরজার বাইরে পুলিশ। তারা এসে 4 বন্ধুকে ধরে ফেলে আর আমাদের হাতে একটা ইনহেলার দেয় এবং আমাদের নিতে বলে। আমরা সেটা নিতেই আমাদের হাসি থেমে যায়। এদিক দিয়ে ফারান ও তার বন্ধু হেসেই যাচ্ছে। পুলিশ তাদের ধরে নিয়ে যায়। আমি আর অহনা বাইরে যাই। অহনা আমাকে ধরে কেঁদে দেয়। আমি তার কাছে কি বলে মাপ চাইবো বুঝতে পারছি না। আমি তার মাপ চাইলাম, সে এখনো কাঁদছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে। অচেনা হলেও খারাপ না, সঙ্গে থাকলে আমি, বিপদ তোমায় ছুবে না। মেসেজটা পাঠানোর সাথে সাথেই তাকে কল দিই আমি, কিন্তু ফোন বন্ধ। এত জলদি মানুষ কিভাবে কাজ করতে পারে? যাই হোক, আমি এত কিছু না ভেবে অটোতে উঠলাম। বাসায় এসে শাওয়ার নিয়ে বিছানায় শুলাম। এমন সময় আমার নাম্বারে একটা কল আসে। ফোন রিসিভ করি আমি। হাই আয়েশা। হ্যালো। আয়েশা, আমি আয়ান। কোন আয়না? আয়েশা, আমরা কলেজে একই ক্লাসে ছিলাম। আমার তো মনে পড়তেছে না। আরে আয়েশা, তুমি কিভাবে ভুলে যেতে পারো আমাকে? আচ্ছা, আপনি মনে করেন, আমিও চেষ্টা করছি। আচ্ছা, তোমার মনে আছে তুমি স্টেজে অনুষ্ঠান পরিচালনা করতে? হ্যাঁ। আর আমি দ্বিতীয় সিটে বসে তোমায় দেখতাম। না, এটা তো মনে পড়তেছে না। আয়েশা, তুমি তোমার যে কোনো বন্ধুকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করো, তারা বলে দিতে পারবে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করবনি। হুম। তার ফোনের সাইড থেকে গিটারের একটা টিউন শোনা যাচ্ছে। এই টিউনটা আমার খুব চেনা লাগছে। মনে হচ্ছে এই টিউনটা আমি অনেক আগে থেকেই চিনি। আচ্ছা, গিটারের এই টিউনটা আমি শুনেছি এর আগেও। আচ্ছা আয়েশা, এই গানটা মনে পড়ে নাকি? দেখো তো। কোন গান? আমি বাতাস হয়ে আসবো গো তোমার কল্পনাতে, তুমি অশ্রু জলে সিক্ত হয়ে আসবে মোহনাতে, আমি তোমার জন্য কাঁদব গো তোমার জন্য হাসব, তবু থাকবে তুমি থাকবে ওগো আমার অন্তরালে। স্টপ! এই গানটাও আমার খুব চেনা। আপনি এটা কিভাবে জানলেন? আমি বলছি তো আয়েশা, আমি সেই মানুষ যাকে তুমি চেনো, যাকে তুমি বোঝো। না, আমার মনে পড়ছে না, বললাম না। প্লিজ আপনি আমায় বলুন, আপনি আসলে কে? জানবে আয়েশা, সময় হলে ঠিকই জানবে। আয়েশার ফোন কেটে যায়। এমন সময় অচেনা সেই মানুষটির নাম্বার থেকে আয়েশার ফোনে মেসেজ আসে। দেখা করবা? আয়েশা খুশি হয়ে যায়। যেই মানুষটা তার জীবন বাঁচালো, সেই মানুষটার সাথে তার দেখা করা তো উচিত। আয়েশা হ্যাঁ বলে দেয়। আচ্ছা, তাহলে আজ রাত 12টায় কবরস্থানের সামনে দাঁড়াবে। আর বিশ্বাস করতেই পারো, কোনো ক্ষতি হবে না তোমার। আয়েশা ঘাবড়ে যায়। রাত 12টায়, তাও আবার কবরস্থানের সামনে, কিভাবে সম্ভব? আয়েশা অনেক চিন্তা ভাবনা করতেছে কি করবে, কিন্তু তবুও সে পুরোপুরি শিওর হতে পারতেছে না। আয়েশার ভয় করছে, কিন্তু যেতে ইচ্ছে হচ্ছে। সে অনেক চিন্তা করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত 11:55। আয়েশা যত কবরের দিকে যাচ্ছে তার তত ভয় করছে। আয়েশা পা কাঁপছে, শরীর ঠান্ডা হয়ে আসছে ভয়ে। কি হতে যাচ্ছে সে নিজেও জানে না। রাত 12টা, কবরস্থানে একা দাঁড়িয়ে আছি আমি। ভয়ে যেন সারা শরীরের লোম দাঁড়িয়ে আছে আমার। কে আসতে চাচ্ছে, কি হতে চাচ্ছে কিছুই জানি না। কে হতে পারে সে? আর সবচেয়ে বড় কথা, আমি আবার কোনো বিপদে পড়বো না তো? এমন সময় হঠাৎ পিছন থেকে হাত পড়ে আমার কাঁধে। আমি 2 সেকেন্ড অপেক্ষা করে পিছনে তাকাই। তাকাতেই যেন আমি উড়ান পাখি উড়ে যাই। আমি করে চেঁচিয়ে উঠি, 10 পা পিছিয়ে যাই আর গোগাতে থাকি। এমন সময় সামনে থাকা লোকটা আমার হাত ধরে। চল তুই বাড়ি চল আগে, পরে তোকে দেখাচ্ছি মজা। তোর এত সাহস হয়ে গেছে যে তুই রাত 12টা বাজে একা একা কবরস্থানে এসে পড়িস? সে আমার হাত ধরে টেনে টেনে বাড়ি নিয়ে এলো। হ্যাঁ, উনি আর কেউ নন, আমার বাবা, যাকে দেখে আমি হয়তো এই দুনিয়াতেই সবচেয়ে বেশি ভয় পাই। আমি এখন বাবার রুমের সামনে। কি করব, কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। এতক্ষণ বাবা আমার সামনে বসেছিল, এখন বলল
যাও রুমে যাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে যাও। আমি অবাক হয়ে গেলাম। বাবা কিছুই বললো না আমায়। আর বাবাই বা কী করে জানলো যে এত রাতে আমি কবরস্থানে গিয়েছি? সে তো জানে আমি আরফাদের বাসায় যাব। যাই হোক, আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। এমন সময় আয়ানের নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করে তাকে সব বলি। সে তো পুরো হাসতে হাসতে বেহুশ। কিন্তু এ কোন আয়ান আমি চিনতে পারতেছি না। বান্ধবীদের থেকে জিজ্ঞাসাও করা হলো না। যাই হোক, আয়ান আর আমার কথা এখনো চলে। হ্যালো। হ্যাঁ বলো। এখন বলো তো, তুমি আমাকে কি করে চেনো? আচ্ছা, তোমার মনে আছে আমি আর তুমি ঘুরতে গিয়েছিলাম লাকাত্তরায়? হ্যাঁ, আমি লাক্কতুরায় গিয়েছিলাম। কিন্তু কিন্তু কি? কিন্তু তুমি আমার সাথে ছিলে। হ্যাঁ, তুমি আর আমি হাত ধরে চা বাগান দেখলাম, তোমার মনে নেই? না। আয়েশা, কি হলো তোমার? মানে সব ভুলে গেছো? না, আমি ভুল বলিনি। আসলে আপনি আমাকে চেনেনই না মনে হচ্ছে। আচ্ছা, আমার যাওয়ার সময় হয়েছে আয়েশা, আবার কাল কথা হবে, আবার নতুন কিছু দিয়ে তোমায় মনে করানোর চেষ্টা করব। সে কেটে দিল ফোন। কিন্তু আমার এখনো মনের মাঝে দুটো প্রশ্ন। কে এই আয়ান? আর কে সেই অচেনা কেউ? আর বাবা কি করে জানলো আমি কবরস্থানে গেছি? আমি সব চিন্তা নিয়েই ঘুমাই। ঘুম ভাঙে সকালে। ঘুম ভাঙতেই দেখি ফোনের স্ক্রিনে একটা মেসেজ। আয়শা, সাবধানে থেকো, কিছু হলে আমি ডিরেক্ট তোমায় বাঁচাতে আসতে পারবো না, এতেই হচ্ছে না। আমি মানে বুঝলাম না মেসেজের। আর কাল রাতের রাগ তো আছেই। ধুর, কি যে বলে! আমার নাকি সাবধানে থাকতে হবে। আয়েশা উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। খাওয়া প্রায় শেষ পর্যায়ে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। আয়েশার আম্মু যায় দরজা খুলতে। বাইরে আয়েশার খালাতো ভাই। আরে বাবা আরাফ, তুমি? খালামানি ঘুরতে এলাম, বাসায় থাকতে দিবে না? আরে বাবা কি বলো, ভেতরে আসো। আন্টি। আরাফ আর আয়েশার সম্পর্ক অনেক গভীর। কি রে আরু, তুই এখানে? তোকে বিয়ে করতে এলাম। আম্মু, আরু এসেই শুরু হয়ে গেছে। ওকে খেতে দাও। আয়েশা রুমে যায়। আয়ান মেসেজ দিছে। সে আয়ানের সাথে কথা বলতেছে। আচ্ছা আয়েশা, তুমি স্টেডিয়ামে খেলা দেখতে পছন্দ করো না, তাই না? কত জোর করলাম তোমায় যে চলো আজ বাংলাদেশের খেলা স্টেডিয়ামে গিয়ে দেখি। আমাকে জোর করছিল, কিন্তু তুমি না আরিশা। আরে কিসের আরিশা? আমি আয়ান। ধুর, তুমি আরিশার কিছু হও না তো আবার। আরিশার কি হব আমি? না মানে কিছুই না। আচ্ছা, এখন বাই। আয়েশা শুয়ে রেস্ট নিচ্ছে আর ভাবছে কি হতে পারে এই অচেনা তুমি। আর আরিশা তো অনেক আগেই মারা গেছে। তাহলে আরিশার কেউ তো হওয়ার কথা না। কিন্তু আয়ানটাকে? আয়েশা গোসলে যায়। এমন সময় তার মা আসে রুমে আর বলে যে সে পাশের ফ্ল্যাটে যাচ্ছে। আয়েশা বলে উত্তর দেয়। আয়েশা মনের আনন্দে গান গেয়ে গিয়ে গোসল করতেছে। এমন সময় তার ফোনে অচেনা সেই মানুষটির মেসেজ আসে। আয়শা, তুমি বিপদে পড়তে যাচ্ছ, তোমার খালাতো ভাইয়ের নিয়ত ভালো না, মেসেজ দেখলে রিপ্লাই দিও। আয়শা। আয়েশা বাথরুমে, কিছুই দেখতে পায়নি। এদিকে প্রথমবারের মতো সেই অচেনা মানুষটি ফোন দিছে আয়েশাকে, কিন্তু সে বাথরুমে। আয়েশা ফোনের আওয়াজ শুনে বাথরুম থেকে বের হতেই দেখে সোফায় আরাফ বসে আছে। সে শক্ত করে নিজের টাল বেঁধে নেয় আর বলে, আরু অন্য রুমে যাও। কিন্তু সে নড়েও না এক ফোঁটা। এবার আয়েশা ভয় পায়। আরু, তোকে যেতে বলছি না? আরে আইসু, আমি 2 দিন আগে তোর ছবি দেখলাম ফেসবুকে, অনেক সুন্দর লাগছিল। আমার কেন জানি সহ্য হলো না। এত সুন্দর মেয়ে আমার বোন, আর আমি টেস্ট করব না, এ কি হয়? আয়েশা দৌড় দিতে নাই, কিন্তু আরাফ ধরে ফেলে তাকে আর বিছানায় ফেলে দেয়। এখন আরাফ নিঃস্বার্থ হয়ে আছে। সে আয়েশার দিকে এগুচ্ছে, কিন্তু আয়েশা তো বুঝতেছে না এখন কি করবে। কারণ অচেনা মানুষটি তাকে না করে দিছে যে সে সরাসরি বাঁচাতে আসতে পারবে না তাকে। তাহলে কি হবে এখন আয়েশার? আমি শুধু একটা জিনিসই ভাবতাছি, সেই অচেনা মানুষটি কি আসবে আমার কাছে আবারও? সে তো না করে দিয়েছে। তাহলে এখন কি হবে আমার?
আমার ভাবতেই ভয় করছে, কিন্তু আমার ভাই তো আমাকে খুপলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সে আস্তে আস্তে আমার কাছে আসছে, আর আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। আমি চেঁচাতেও পারবো না। কি করি এখন? সে আমার কাছে এসে গেছে। এমন সময় বারান্দার দরজার খোলার আওয়াজ পেলাম। আমিও সেদিকে তাকালাম, আরাফও সেদিকে তাকালো। একটা ছেলে, হ্যাঁ একটা ছেলে প্রবেশ করলো রুমে। হেসে সে ঢুকলো, কিন্তু আরাফকে আমার উপরে দেখে তার হাসি কোথায় যেন উড়ে গেল। এই বেটা, তুই কে রে? আরে আমি কে তুই জানিস না? আরে এই মুহূর্তে কেউ আসে? আয়েশা, কে ও? আমি সুযোগ বুঝে ধাক্কা দিয়ে সরে এলাম। ছেলেটি পিছনে দাঁড়িয়ে আছি আমি। আরে কে তুই? ওকে, সো লেটস introduce the most entertaining character of the story, আয়ান। আয়ান নামটা শুনেই আমার অন্তর কেঁপে উঠল। এই তাহলে সেই আয়ান। আবে তুই কোন আয়ান? আয়ান আর কিছু বলল না, চুপচাপ আরাফের কাছে গেল। আরাফ আয়ানকে মারতে আসে, আর আয়ান সাথে সাথেই ওর হাত ধরে ফেলে। একটা মেয়ের সাথে জোরাজুরি করতে খারাপ লাগে না? সাহস বেশি হয়ে গেছে তাই না? আয়েশা, যাও জুতা নিয়ে এসো তোমার। আমি দাঁড়িয়ে আছি, সে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে জোরে একটা ধমক দেয়। যেতে বললাম না, জলদি যাও। আমি জলদি সেখানে গেলাম। আয়ান রেগে ফায়ার। সে আরাফকে এখনো চড়াচ্ছে, আর আরাফ কাঁদছে। আমি আসার সাথে সাথেই বলল যে জুতার বাড়ি দিতে থাকো একে। আমিও শরীরের সব জ্বালা নিয়ে যেন তাকে পেটাতে থাকলাম। এত রাগ, ফারানের রাগ সহ তার উপর ঝাড়তে থাকলাম। কিছুক্ষণ পর আমাকে আয়ান থামিয়ে দিল। আমাকে সাইডে নিয়ে কানে কানে আরাফকে কি যেন বলল, আর আরাফ চুপচাপ বিছানা থেকে উঠে ওর রুমে গেল। কিছুক্ষণ পরে দেখি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আমি কিছুই বুঝলাম না। আচ্ছা, আপনি ওর কানে কানে কি বললেন? সেটা তোমাকে বলতে হবে বেবি ডল? না মানে? আর যাই বলো, তোমাকে কিন্তু তোয়ালাতে সেই লাগে। এই মা, আমি এতক্ষণ এত কিছুর মাঝে খেয়ালই করিনি যে আমি এখনো তোয়ালে পড়ে আছি। আমি জলদি রুমে গেলাম আর চেঞ্জ করে এলাম। এদিকে আম্মুও চলে এসেছে। আমি বাইরে এসে দেখি আম্মু আর আয়ান গল্প করছে। আম্মু কি তবে আয়ানকে চেনে? আয়েশা, তুই নাকি আয়ানকে চিনিস না? আম্মু, কে উনি? আরে আয়েশা, ও হলো। থাক আন্টি, বলতে হবে না, আমি ওকে মনে করিয়ে দেব। আচ্ছা বাবা। আমি চুপ রইলাম। আয়ান চুপচাপ এসে আমার হাত ধরে বলতে লাগলো, তোমাকে না নীল জামাতে চমৎকার মানায় আয়েশা। এটা আমি জানি মিস্টার আয়ান। এটা আয়ান না, আয়ান হবে। সে যাই হোক, আমি তো আয়ানই বলবো। আয়ান আমার হাত ধরে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। আন্টি, যাই আপনার মেয়েকে নিয়ে, হারিয়ে গেলে খুঁজেন না। আচ্ছা বাবা, যাও। আয়ান আর আমি বাইরে চলে আসি। চলো আমরা নৌকায় ঘুরবো আজ। আচ্ছা চলেন। আয়নের সাথে থেকে আমি যেন ভুলেই গেছি যে আজ সকালেই আমার সাথে অনেক খারাপ কিছু হতে যাচ্ছিল। আমার আয়ানকে জিজ্ঞাসা করতে মনে নেই যে সে বারান্দা দিয়ে কি করে এলো। আমরা নৌকায় উঠি। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন আছে। আয়ান বাবু, কি প্রশ্ন? আপনি বারান্দা দিয়ে কিভাবে এলেন? আরে আমি এর আগে না হলেও 20 বারের ওপরে তোমার বারান্দা দিয়ে এসেছি। আন্টি কত বকলো আমায়। কি? আর ইউ সিরিয়াস? 1,000,000%। আমার মনে নেই কেন? তা আমি কি করে বলবো? তাও কথা। আচ্ছা, তোমার দ্বিতীয় প্রশ্নটা আমি করে দেই। তুমি কি করে জানো? তোমার দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার নৌকায় ওঠা কি পছন্দ? এটা আমি কি করে জানলাম, তাই তো? আরে আয়েশা ম্যাম, আমি সব জানি। আসলে তুমি এমন কোনো প্রশ্ন করবে তা আমি ভালো করেই জানি, কারণ যে এত কিছু ভুলতে পারে সে এটাও বলতে পারে যে আমি জানি তার নৌকায় ওঠা পছন্দ। আমরা নৌকায় করে অনেক দূরে এলাম। এমন সময় মাঝে ভিতর থেকে ইলিশ বের করে আনলো, সাথে গরম ভাত। আমি দেখে শখ হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? কিন্তু পরক্ষণে মনে পড়ল
ও তো সব জানে আমার ব্যাপারে। আমি তার দিকে তাকিয়ে হাসি দিয়ে খেতে বসলাম। হয়তো সব তার আগের প্ল্যান ছিল। আমি খাচ্ছি আর সে আমার দিকে তাকিয়ে তৃপ্তিময় হাসি দিচ্ছে। আমি কেন জানি ছেলেটার মায়ায় পড়ে যাচ্ছি, এতটা মায়ায় যা বলার বাহিরে। আমি যে কিছুদিন আগেই একটা ছেলেকে ভালোবেসে ধোঁকা খেলাম, সেই বিষয়েও আমার খেয়ালই নেই। আমি খেয়ে তার সাথে বসে গল্প করছি, সে খায়নি। খাওয়ার অনেকক্ষণ পর মনে পড়ল আমি তো তাকে একটা বড় অফারও করিনি। দাঁতে কামড় দিই, কিন্তু সরি বলিনি। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। সব থেকে সুন্দর দৃশ্য লাগছে আমার এটা। সাথে আয়ান, সে হাত ধরে আছে আমার। পাশাপাশি দুইজন বসে আছি আমরা। মাঝি তার আপন মনে গান গেয়ে চলেছে। এতটা রোমান্টিক সিন আমার লাইফে আসবে এইটা ভাবা যায় না। এই মুহূর্তটার জন্য জীবনও ছেড়ে দেওয়া যায়। যাই হোক, সন্ধ্যার আগেই বাসায় ফিরি আমি। বাবা এসে যাবে অফিস থেকে কিছুক্ষণের মাঝেই। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি আর সারাদিনের কথা ভাবছি। এদিকে আয়ান তার বাসায় যায়। বাসায় গিয়ে রুমের লাইট অন করতেই তিশা বলে ওঠে, আয়ান, কাজটা কি ঠিক হচ্ছে আদৌ? তিশা, তুই জানিস আয়ান একবার যা বলে তা করেই ছাড়ে। আয়ান, মেয়েটার দোষ ছিল না ওই ঘটনায়। আমি তো দোষ দেখতে চাই না। ও ছিল সেই ঘটনায়। ওর দোষ থাকুক বা না থাকুক, ওর বিশ্বাস এমন পর্যায়ে জয় করব যে ও আমার জন্য জীবন দিতেও রাজি হয়ে যাবে। আর সেই সময় ওকে শেষ করে দেব আমি। হা 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 হা। আয়েশা রাতে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, তার বাবার সাথে কথাও বলতেছে। হঠাৎ তার বাবার মনে হয় সে তো একটা ট্যাবলেট খায়নি। আয়েশা মা, আমার বইটা এনে দে তো। আয়েশাও লক্ষ্মী মেয়ের মতো তার বাবার রুমে যায়। বাবার রুমে যেতেই দেখে তার বাবার ফোনের আলো জ্বলে ওঠে আর স্ক্রিনে অচেনা তুমির নাম্বার থেকে মেসেজ। সে অনেক শক হয়। যখন সে মেসেজ পড়ে তখন তো পুরাই শক। এখন যেন তার কাছে সব পরিষ্কার। অচেনা সেই মানুষটার নাম্বার থেকে বাবার নাম্বারে মেসেজ লেখা ছিল, আপনার মেয়ে আয়নের সাথে ঘুরে। একটু উপরে গিয়ে দেখি সেই বাবাকে কবরস্থানে আমার যাওয়ার কথা জানিয়েছিল। নিজেই আমাকে ডাকলো আর নিজেই আমাকে জানালো। এর মানে ঠিক বুঝতেছি না। যাই হোক, বাবার জন্য বড়ি নিয়ে গেলাম। অন্যদিকে আয়ান হাসপাতালে যায়। কিরে আয়ান, হাওয়া হয়ে যাস? কোথায় তুই? ঠিকমতো তোকে দেখাই যায় না। আরে তুই তো জানিস কত কাজ আমার। আর তোরও কাজ। আচ্ছা, আরিশা কেমন আছে? বলা যাচ্ছে না মেয়েটা বাঁচবে কিনা। আরহাম, খুন করে ফেলবো তোকে আমি। আয়ান, সব কিছু এভাবে হয় না। আরিশিয়ার চিকিৎসা চলতেছে, কিন্তু আরিশিয়া বাঁচবে কিনা আমি জানি না। আহ! আয়ান রাগ করে চলে আসে আরিশার কাছে। আরিশাকে দেখতেই যেন আয়ানের সব রাগ চলে যায়। কত নিষ্পাপ লাগছে মেয়েটাকে, কতই না ভালোবাসা ছিল তাদের মাঝে। আজ এই আয়েশার জন্যই সব শেষ হয়ে গেল। আয়েশা তো বেঁচেই গেল, আরিশার আজ এই অবস্থা। এমন সময় রুমে তিশা প্রবেশ করে। আয়ান, তুই আরিশার এই অবস্থার জন্য কেন আয়েশাকে বারবার দায়ী করতেছিস? দায়ী করতেছি না আমি তিশা, দোষ আয়েশারই। না আয়ান, সেটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, জাস্ট অ্যাক্সিডেন্ট। না তিশা, আজ আমার আরিশার এই অবস্থার জন্য শুধু আয়েশা দায়ী। আর আয়েশার আমি এমন অবস্থা করব না, কিন্তু তার আগে ওর বিশ্বাসটা অর্জন করতে হবে আমায় কড়াভাবে। তারপর আমি ও তার এই অবস্থাই করব, যেমনটা আজ আমার আরিশার হয়েছে। আগে বিয়ে করব আয়েশাকে, তারপর ওর জীবনটাকে তিলে তিলে বিষিয়ে দেব আমি। কিন্তু এর মধ্যে আয়েশা যদি ভালো হয়ে যায় তখন? তখন আর কি, এই আয়েশা নামে মেয়েটাকে শেষ করে দেব। আয়ান, তুই এতটা নিচে নামতে পারতেছিস? আরিশা আমার অক্সিজেন তিশা, আর অক্সিজেন ছাড়া একটা মানুষ কিভাবে বাঁচে? আমি মারা গেছি, শুধু বেঁচে আছে জিন্দা লাশ হয়ে। আর এই লাশ নিজের জিদের আগুনে যে কাউকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আয়ান রাগে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার আগে আরহামকে শুধু জিজ্ঞেস করলো, আরহাম,
আরিশার ঠিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? মাত্র 5%। সমস্যা নাই আরহাম, ঠিক হয়ে যাবে ও। ততক্ষণ না হয় আমি আমার কাজটা শেষ করে ফেলি। কি কাজ আয়ান? সেটা তোর জানতে হবে না আরহাম। পৈশাচিক এক হাসি দিয়ে বেরিয়ে এলো আয়ান। আয়ান আয়েশার সাথে কি করতে যাচ্ছে সবাই জানি, কিন্তু কতটা টর্চার আয়েশার কপালে আছে কেউ জানে না। রাতে আয়েশা শুয়ে আছে, ঘুমাচ্ছে সে, কিন্তু কেন জানি আজ আয়েশার একটু ভয় ভয় লাগছে। সে না চাইতেও ভয় তাকে গ্রাস করে নিতেছে। সে স্বপ্নে দেখতেছে অনেক লোক একসাথে তাকে মারতে আসছে, কিন্তু কেউ তাকে মারতে পারতেছে না। কালো এক ছায়া তার হয়ে যুদ্ধ করতেছে। কিন্তু হঠাৎই সেখানে আয়ান এলো। আয়ানকে দেখে কালো ছায়াটাও ভয় পেয়ে গেল। আয়ান হাসছে কেমন করে। হঠাৎ আয়েশার চোখ খুলে যায়। সে উপরের দিকে তাকাতেই দেখে ফ্যানে একটা লাশ ঝুলছে, আর সেই লাশটা আর কারো নয়, আয়েশার নিজের। আয়েশার গায়ে লোম দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারতেছে না কি করবে সে গোঙাতে থাকে। লাশটি তার দিকে তাকিয়ে হাসছে। সে যেন ভয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। হঠাৎ বারান্দার দরজা খুলে যায়। আয়ান এসেছে। উপরে তাকাতে দেখে লাশটি নেই। আয়েশা দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। আয়ানও আয়েশাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে যে কি হয়েছে। আয়েশা সব বলে তাকে। আরে পাগলি, ওসব স্বপ্ন ছিল তোমার। না, আমি দেখেছি, সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি বললাম না স্বপ্ন ছিল সেটা। আয়েশা আয়ানের কথায় চুপ হয়। আয়ান আয়েশাকে নিয়ে খাটে বসে আর আয়েশার চুলে বিলি কেটে দিতে থাকে। আয়েশা আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান আস্তে আস্তে আয়েশার মাথার উপরের দিকে তুলে প্রথমে আয়েশার কপালে চুমু আঁকে। কেমন জানি এক অনুভূতি হতে থাকে আয়েশার। আয়ান আস্তে আস্তে আয়েশার ঠোঁটের দিকে এগোতে থাকে, যেন কোনো এক গভীর মুহূর্তের প্রস্তুতি নিতে যাচ্ছে তারা। হঠাৎ আয়েশার ফোন বেজে ওঠে আর তার ধ্যান ভেঙে যায়। আয়েশা ফোন হাতে নিয়ে দেখে যে আয়ান ফোন করছে। আয়েশা যেন 440 ভোল্টের ঝটকা খায়। আয়ান তো তার সামনে বসে আছে, তাহলে তাকে কে ফোন করলো? সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে, আয়েশা, আমি তোমার বাসার নিচে, বারান্দায় দরজা খোলো, আমি উপরে আসবো। এবার আয়েশা আরও বড় ঝটকা খায়। যদি আয়ান নিচে থাকে তাহলে সামনের লোকটা কে? এমন সময় সামনে থাকা লোকটা হাসতে থাকে। আয়েশা ভয়ে খাট থেকে উঠে দরজার কাছে চলে যায়, কিন্তু দরজা খুলতে পারতেছে না। আর সেই লোকটা জোরে জোরে হাসছে। আয়েশা তো ভয়ে শেষ। তাহলে কি হবে এখন আয়েশার? আর এই লোকটি বা কে? আমার সামনেও আয়ান দাঁড়িয়ে আছে, আবার বাসার নিচেও আয়ান। মানে কেমন পরিস্থিতি আমি বলে বোঝাতে পারবো না। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে আছে। এতটা ভয় যা বলার বাইরে। সারা ঘরে হাসির আওয়াজ শোনা যাচ্ছে তার, কিন্তু হঠাৎ সব থেমে গেল। তার চোখ থেকে পানি পড়তেছে। আমি এখন আরও অবাক হলাম যে এতক্ষণ অত শব্দ করে হাসতে পারলো, সে এখন এভাবে কাঁদছে। আমি আবার স্বপ্ন দেখছি না তো? সে আমায় কি যেন বলতে চাইলো, কিন্তু হঠাৎ করে জোরে একটা আওয়াজ হলো আর সে রুমে নেই। আমি অনেক বড় শক খেলাম। শক সামলাতে না পেরে অজ্ঞানী হয়ে গেলাম। জ্ঞান কখন ফিরে জানি না, কিন্তু আমি চোখ খুলতেই পাশে আয়ানকে বসে থাকতে দেখি। মা বাবা আমার সামনে। মা পায়ের কাছে বসে কাঁদছে আর বাবা ঘরে পায়চারি করতেছেন। আমাকে চোখ খুলতে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। কি হয়েছে বলে সবাই আমাকে জিজ্ঞাসা করে। আমি শুধু বলি যে মাথা ঘুরে গিয়েছিল। সত্যিটা কাউকে বলি না। আয়ন বেশি সিরিয়াস ছিল। সে আমার থেকে যেন সত্যিটা শুনেই ছাড়বে। আমি অনেক কষ্টে না বলে থাকি। সবাই চলে যায়। একটু পরে রুম থেকে আয়ন আমার বাইরে ঘুরতে নিয়ে যেতে চাইলেও আমি যাই না। আমি রুমে শুয়ে আছি। সন্ধ্যা ছুঁই ছুঁই। এমন সময় বারান্দার দিকে নীলচে বাদামি রঙের পাখি আমার রুমে প্রবেশ করে। এমন পাখি আমি কখনোই দেখিনি এর আগে। পাখিটা এতটাই সুন্দর যা বলার বাহিরে। পাখিটা এসে আমার খাটের এক কোণে বসে। আমি প্রথমত একটু তাকিয়ে নিই তার দিকে। অদ্ভুত একটা সৌন্দর্য আছে পাখিটির। আমি তার দিকে তাকিয়ে আছি। এমন সময় পাখিটি কথা বলে ওঠে।
আয়েশা বেবি। আয়েশা বেবি নামটা পাখিটির মুখে শুনে ততটাই শখ হই যতটা শখ আমি হইনি পাখিটির কথা বলাতে। আমি চিন্তাও করতে পারছি না এই নামে আবার আমাকে কেউ ডাকবে। ফারহান তো আমায় সেই একই নামে ডাকতো, কিন্তু ফারহান তো, আর এই পাখিটি কথা কিভাবে বলছে? নাকি আমি স্বপ্ন দেখছি? আমি এসব ভাবছি, হঠাৎ পাখিটা কথা বলে ওঠে আবার। আয়েশা বেবি, তুমি অনেকটাই শুকিয়ে গেছ। শরীরের কি যত্ন নেও না নাকি তুমি? আমি নেই। যত্ন নিলে তো শরীরের এই অবস্থা হতো না তোমার। আরে কে তুমি? কথা কিভাবে বলছো তুমি? আরে আজব ব্যাপার, আমি এক বিষয়ে কথা বলছি আর তুমি কথা উল্টোভাবে নিচ্ছ। না মানে? অন্য কথা কেন ভিতরে আনো? আচ্ছা, একটা পাখি হয়ে কিভাবে কথা বলতে পারছো তুমি? আমি সব পারি, ভালোবাসতেও পারি, কিন্তু কষ্ট হলো যাকে ভালোবাসলাম তাকে পাওয়া হলো না। কি কি বলতে চাচ্ছ তুমি? খুব ভালোবাসতাম তোমায় আয়েশা বেবি, কিন্তু কিন্তু কি? কিন্তু পাখিটি কিছু বলতে যাবে তার আগেই কোথা থেকে যেন একটা ছুরি এসে তার গলায় লাগে আর পাখিটার মাথা ঘাড় থেকে পড়ে যায়। আয়েশা চমকে ওঠে, চেঁচিয়ে ঘুম ভেঙে যায় তার। অন্য ঘর থেকে তার মা বাবা চলে আসে। হ্যাঁ, আয়েশা স্বপ্ন দেখছিল। আয়েশার মা বাবা তাকে কিছু জিজ্ঞেস করলে সে সোজা সবটা উত্তর দিয়ে দেয়। সে যে খারাপ স্বপ্ন দেখেছিল। আয়েশার মা বাবা তাকে সন্ধ্যায় আর ঘুমোতে দেয় না। আয়েশা উঠে মোবাইল হাতে নেয়, সেখানে দেখে অচেনা কেউয়ের নাম্বার থেকে মেসেজ আসছে। রাতে মাকে সাথে নিয়ে ঘুমাবে, এখন তোমার অনেক বিপদ। আয়েশা বুঝে ওঠে না যে মানুষটি কিভাবে জানে তার সাথে কি হতে যাচ্ছে। এদিকে আয়ান আরিশাকে দেখতে যাচ্ছে। হাসপাতালের ভেতরে ঢুকে আবার আরহামের সাথে দেখা তার। আরে আইন যে। আরহাম। আচ্ছা, বাদে আমাদের খোঁজ নিতে ইচ্ছে হয় না নাকি রে? আরে আরহাম, তুই তো জানিসই আমি কেমন ব্যস্ত থাকি। আয়ান আরিশার কাছে গিয়ে বসে। আরিশা, খুব মিস করছি রে তোকে। জানিস আরিশা, তুই আর আমি বৃষ্টিতে যে ভিজতাম, তুই যে আমায় বারবার ফেলে দিতি আর আমি তোকে ধাওয়া করতাম, এই দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে রে আরিশা। বারবার তোকে আমি কতটা ভালোবাসতাম, তুই কি জানিস না রে আরিশা? হ্যাঁ, আমি অনেক কষ্ট দিতাম তোকে, কিন্তু মন থেকেই তো ভালোবাসতাম রে আরিশা। কেন ছেড়ে গেলি তুই আমায়? কেন? ওই আয়েশার জন্য, তাই না? ওই আয়েশাকে আমি শিক্ষক করে দিব। তুই চিন্তা করিস না আরিশা, তোর থেকে অনেক খারাপ অবস্থা হবে তার। আয়ান উঠে পড়ে, সে নিজের আড্ডায় আসে। অনেক দিন পর এখানে এলো। আয়ান মদের বোতলটা হাতে নিয়ে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পরেই আয়ানের পিয়ে আরহাম চলে আসে। স্যার, এতদিন পরে এলেন যে? ওই বেটা, তোকে কি আমার পিয়ে এমনি রাখছি? আমার খোঁজ নেস না তুই? আসলে স্যার, আমি ভাবতাম আপনি আপসেট থাকেন তাই। আসল কথা বল। স্যার, জিএফ এর সাথে একটু গ্যাঞ্জাম চলতেছে তো, তাই আর কি। জিএফ কথাটি শুনে আয়ানের মেজাজ গরম হয়ে যায়। আজ আরিশাও তো আয়ানের কাছে থাকতো, কিন্তু এই আয়েশার জন্য সব শেষ হয়ে গেল। এই, তুই হুমায়ুনকে ডাক দে, যা, ওর সাথে কথা আছে। আয়ান হুমায়ুন আসতেই ওকে বলে আয়েশার গলার রগ কেটে দিয়ে আসতে, আর হুমায়ুন ও আয়ানের সব কাজ করে দেয়। এর আগেও অনেককে মেরেছে এরা। আয়ানের কথা শুনে হুমায়ুন নিজের ধারালো ছুরি নিয়ে রওনা হয় আয়েশার বাড়ির দিকে। আর সেদিকে আয়েশা নিজের মায়ের সাথে শুয়ে ঘুমাচ্ছে। হুমায়ুন পাইপ বেয়ে উপরে উঠে ঠান্ডা হওয়ার জন্য বারান্দার দরজা খোলে। হুমায়ুন আয়েশাকে দেখতে পায়, সে ছুরি নিয়ে আয়েশার দিকে এগোচ্ছে। আয়েশাকে মারতেই হবে তার। সে আয়েশার অনেক কাছে এসে পড়েছে আর ছুরি আয়েশার গলায় চালাতে যাচ্ছে। আয়েশার গলার খুব কাছে ছুরি। এমন সময় হুমায়ুনের ফোনে ফোন আসে। হুমায়ুনের বউ ফোন করছে। আয়েশা আওয়াজ শুনে হালকা নাড়া দিয়ে উঠলেও তার ঘুম ভাঙে না পুরোপুরি। হুমায়ুন ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে, তোর বউ আর বাচ্চার মুখ দেখতে চাইলে চুপচাপ আয়েশাকে ছেড়ে নিজের বাড়িতে ফিরে আয়,
নাহলে তোর বউ বাচ্চার লাশও পড়ে যাবে। হুমায়ুন স্থির হয়ে যায়। এই শহরে কার এত বড় সাহস যে হুমায়ুনের পরিবারের গায়ে হাত দেবে? তবুও সে ভয় পেয়ে চলে যায়। হুমায়ুন শহরের নামী লোক, তাকে দেখে সবাই ভয় পায়। এমন অনেক জায়গা আছে যেখানে হুমায়ুন মানেই মৃত্যু। তবুও হুমায়ুন আয়ানের হয়ে কাজ করে। অনেক ভালোবাসে আয়ান হুমায়ুনকে, অনেক বিপদে সাহায্যও করেছে। কিন্তু হুমায়ুন আজ নিজের পরিবারের জন্য আয়ানের দেওয়া কাজ করল না। হুমায়ুন কিভাবে মুখ দেখাবে আয়ানকে, এটাই বুঝে উঠছে না। হুমায়ুন আয়ানের বাসায় গিয়ে দেখে আয়ান ঘুমিয়ে আছে। সে আর তাকে জাগায় না, সোজা নিজের বাড়ি চলে যায়। সকাল হতেই হুমায়ুন আয়ানের কাছে আসে। যখন হুমায়ুন আয়ানকে সব বলে, আয়ান শক হয়ে যায় যে সে আয়েশাকে মারতে বলেছে। হুমায়ুনকে জড়িয়ে নেয় আয়েশাকে না মারার জন্য, কারণ আয়েশাকে এর থেকেও কষ্টের মৃত্যু দিতে চায় আয়ান। আয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়েশাদের বাসায় যায়। কলিং বেল দিতেই আয়েশা এসে দরজা খুলে দেয়। আরে আয়ান, এত সকালে? না মানে এমনি আসলাম। এসো, আম্মু নাস্তা রেডি করতেছে, একসাথে খাবো। চলো। আয়েশার বাবা সকালে মিটিংয়ের জন্য বাইরে গিয়েছে। এখন আয়ান, আয়েশা আর তার মা বসে নাস্তা করতেছে। আয়েশা কি যেন ভাবছিল। এমন সময় আয়েশাকে আয়ান বলে ওঠে, চলো আয়েশা, আজ ঘুরতে যাই। কোথায় নিয়ে যাবে শুনি? পাতালপুর যাবে? যাওয়া যায়, কিন্তু এটা কোথায় পাওয়া যাবে শুনি? কেন, তোমার ভিতরে? আয়ান তুমি না অনেক বেশি করো। আয়ান হেসে দেয়। একটু পরে আয়েশা রেডি হয়ে আসে। আজ নীল শাড়ি পরেছে আয়েশা। দেখে মনে হচ্ছে একদম যেন আকাশ থেকে পরি নেমে এসেছে। আয়ান আয়েশার হাত ধরে বসা থেকে বের হয়। তারা একটা রিকশাতে উঠে চলতে থাকে। আচ্ছা আয়েশা, রিক্সাতে একটা ভয় পাওয়ার জিনিস আছে, জানো কি? রিকশাতে ভয়? হ্যাঁ। এটা আবার কিভাবে? এই দেখো, তুমি যদি পড়ে যাও বা তোমার কোনো গাড়ি যদি এসে মেরে দেয়, বাঁচার সম্ভাবনা 5% থাকবে মাত্র। আমি বুঝিনি কিছু আয়ান। আরে এমনি বললাম। এমনি এমনি কেউ কিছু বলে না। বুদ্ধিমানের জন্যই ইশারায় যথেষ্ট আয়েশা। আমি বুদ্ধিমান না তো? বুদ্ধিমতী। আয়েশা আর আয়ান পার্কে গিয়ে বসে। এমন সময় একটা গান বাজতে থাকে আশেপাশে। গানের সুরটা খুব চেনা লাগছে আয়েশার। সে বুঝতে পারছে না সুরটা কেন তার চেনা লাগছে, কিন্তু চেনা লাগছে খুব। সে দৌড়ে যায়। সেখানে গিয়ে দেখে একটা ছেলে গান গাইছে। গানের দিকে তার তেমন খেয়াল নেই, কিন্তু সুরের দিকে আছে। সুরটা তার চেনা লাগছে। এমন সময় আয়ান এসে তার ঘাড়ে হাত দিল। সে চমকে ওঠে। আয়ানের দিকে ভালো করে তাকাতেই দেখে তার চোখ লাল। আয়ান, তোমার চোখ লাল কিভাবে? আরে পোকা পড়েছিল। ও আয়েশা, তুমি জানতে চাও না যে আমি কে? হে, আর কিভাবে সবাই তোমায় চেনে কিন্তু আমি না? ওকে, চলো আমার সাথে। কোথায়? আজকে আমার বাসায় নিয়ে যাব তোমায়। আচ্ছা। আয়েশা অন্ধের মতো বিশ্বাস করে ফেলে আয়ানকে। সে আয়ানের সাথে আয়ানের বাসায় যাচ্ছে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আয়েশার কোনো খবর নেই। সে বাসায় আসছে না। আয়েশার মায়ের চিন্তা হচ্ছে, আয়েশা আসছে না কেন? এমন সময় আয়েশাদের বাসায় কলিং বেল বাজে। দরজা খুলতেই বাহিরে আয়ান দাঁড়িয়েছিল। আয়ান, আয়েশা কোথায়? আন্টি ও? আর তোর মাথা বেয়ে রক্ত কেন পড়ছে? আন্টি, আমি আর আয়েশা পার্কে বসেছিলাম। হঠাৎ আয়েশা উঠে কোথায় যেন দৌড় দেয়। আমি তার পিছনে যেতে যাব, তার আগেই কে যেন এসে আমার মাথায় বাড়ি দেয়। আমি অজ্ঞান হয়ে যাই। চোখ খুলতেই দেখি আমি নদীর ধারে পড়ে আছি। আমি কিছু না ভেবে সোজা চলে এলাম এখানে। আন্টি, আয়েশা কি বাসায় আসেনি? না তো বাবা। তাহলে সে গেল কোথায়? আয়ানের মাথায় বাড়ি দিয়ে কে যেন আয়েশাকে তুলে নিয়ে গেছে। এই খবর আয়েশার মার কাছে যখন আসলো তখন সে ভয় পেয়ে গেল। এটা কি করে সম্ভব? আয়েশার সাথে কার এত শত্রুতা থাকতে পারে?
কিন্তু এটা দেখার আগেই তার খেয়াল হয় আয়ানের মাথা থেকে তো রক্ত পড়তেছে। সে জলদি করে আয়ানকে হাসপাতালে নিয়ে যায়। আয়ানের মাথা থেকে অনবরত রক্ত পড়তেই আছে। তাকে ভর্তি করে রক্ত পড়া থামানো হয়। শরীর থেকে অনেক ব্লাড লস হয়। এখন তার সুস্থ হতে অনেকক্ষণ বা কতদিন লাগবে জানা নেই। আয়নের পাশেই বসে আছেন আয়েশার মা। আয়েশার বাবা কেউ ফোন করে জানায় আয়েশার মা। আয়েশার বাবা আয়েশার নিখোঁজ হওয়ার খবর শুনে শক হয়ে যায়। অন্যদিকে আয়েশা আয়ান নামক আরেক লোকের সাথে এখন তার বাসায়। বাসায় ঢুকতেই সে চারদিকে বিভিন্ন রকমের ছবি টানানো দেখতে পায়। চারদিকে দুইটা একই ছেলের ছবি, তারা যমজ, কিন্তু ছোট ছেলের ছবি এটা তাদের। আচ্ছা, এই ছবিগুলো কার? চিনবে না তুমি আয়েশা, কারণ তোমার তো মেমোরি লস হয়েছে। আমার মেমোরি লস মানে? কাহিনী শুনতে চাও তবে তুমি আয়েশা? কিসের কাহিনী? তোমার সিলেটের সেই ঘটনা মনে নেই আয়েশা, যেই দিন তুমি আর আরিশা একসাথে আসছিলে আর আসার সময় তোমার গাড়িতে টক্কর দেয়? হ্যাঁ, আমার মনে আছে। আয়েশা, মজার ব্যাপার কি জানো? তোমার সব মনে আছে, শুধু আয়ান, ফারহান আর আমার প্ল্যানিংয়ের কথা মনে নেই আয়েশা। প্ল্যানিং মানে? কিসের প্ল্যানিং? আয়েশা ডার্লিং, সেই দিন তোমাদের অ্যাক্সিডেন্ট হয়নি, আমি করাইছিলাম। কি? আপনি? আর আপনি আয়ান না? হ্যাঁ আয়েশা, তুমি এখনো বোঝনি যে আমি আয়ান না। কি চান আপনি? আমাদের অ্যাক্সিডেন্টই বা আপনি কেন করিয়েছিলেন? I am the most disgusting character in the story আয়াত মুস্তাফিজ জিহান। আয়ান আর আপনি যমজ ভাই? আর ছবিটি আপনাদের? হ্যাঁ, এই ছবিগুলো আমাদের। আপনি কেন করালেন এত সব? এগুলো পরে যেন, তার আগে বলো তোমার অচেনা কেউ মানুষটি কে? আমিও তো তাই জানতে চাই, অচেনা সেই মানুষটি কে? আলিফা জান্নাত আয়েশা, সেই মানুষটি আর কেউই নয়, আমি নিজে। তুমি সব বুঝো, কিন্তু এইটুকুনি বোঝো না। তোমার কানের দুলগুলো অনেক সুন্দর হয়, যেই দোকান থেকে কেনো অনেক সহজে তোমার পছন্দ হয়ে যায় সেখান থেকে, তাই না? আরে সেই সব আমার দেওয়া, যাতে মাইক্রোফোন লাগানো। এর মানে তুমি যা শোনো আমিও তাই শুনি। ইনফ্যাক্ট তোমার পরিবারের সবার কথা আমি শুনি, তাই সহজেই তোমায় আমি ফলো করতে পারছি। আমার কথা ছিল তোমার বিশ্বাস অর্জন করা এবং সেই বিশ্বাসকে এমনভাবে ভাঙা যা তুমি চিন্তাও করতে পারবে না। তুমি এতদিন আমার ভক্ত হয়েছিলে আয়েশা, আর আজ থেকে আমার কারাগারে থাকবে তুমি। না, আমি থাকবো না এখানে। দেখিস আমার আয়ান এসে নিয়ে যাবে আমাকে ঠিকই। বাবু, আয়ান কখনোই আসতে পারবে না, সে আসতে চাইবেও না। সে নিজেও চায় তোমায় খুন করতে আয়েশা ডার্লিং। মানে? কেন? সেই দিন সিলেটে খেলা হচ্ছিল, আয়ান খেলা দেখার জন্য তোমায় আর আরিশাকে জোর করতেছিল, কিন্তু তোমার আর কি যেন একটা জরুরি কাজ ছিল, যার ফলে তুমি চলে আসতে চাইছিলে। কিন্তু আয়েশা কোনো মতেই তোমায় একা আসতে দিবে না, তাই সেও তোমার সাথে আসতে লাগলো। আমি যেন এদের চাঁদ হাতে পেয়ে যাই। আয়ানের কোনো ক্ষতি না করতে পারলেও আজ তার জান, তার অক্সিজেনকে ঠিকই আমার হাতের মুঠোয় পাবো। এমন সময় আমি তোমার ফোনে কল দেই। হ্যালো আয়েশা। জি, কে? তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, জলদি আম্বরখানায় চলে আসো। তোমাদের যাওয়ার কথা ছিল একদিকে, কিন্তু আমি নিয়ে আসতেছিলাম আরেক দিকে। সেই ফোনটা আমি করেছিলাম আয়েশা। আর তুমি যখন ওই সেই ক্রস করলে, সাথে সাথে আমার লোক ট্রাক নিয়ে তোমাদের সিএনজি উড়িয়ে দিল। আমি শিওর ছিলাম না যে আরিশা মরবে, তাই তার মাথায় রড দিয়ে জোরছে আঘাত করি, কিন্তু তাও সে বেঁচে যায়, আর তুমিও। কিন্তু মজার ব্যাপার হলো, তুমি সবাইকে মনে রাখলেও ফারহানের সাথে তোমার ব্রেকআপের কথা আর আয়ানের কথা ভুলে যাও। আমি সেই সুযোগটাই কাজে লাগাই। ফারহান তোমার ভুলে যাওয়ার সুযোগ নিয়ে আবার সব ভালোভাবে ঠিক করে আর তোমার গণধর্ষণের চেষ্টা করে, কিন্তু আমি তোমায় বাঁচাই, কারণ এর থেকেও বড় শক তোমায় আমি দিব। মানে
তোমায় দিয়ে আসল আয়ানকে আমি শেষ করব। না, এ হবে না। আয়েশা ডার্লিং, এখন সবচেয়ে বড় শখ খাবে তুমি, কারণ আয়ান এখন হাসপাতালে। আর আয়ান এরও আমি সেই অবস্থাই করেছি যা আরিশাকে করেছিলাম। আয়েশা ক্ষিপ্ত হয়ে আয়াতকে মারতে যায়, কিন্তু আয়াত আয়েশার হাত ধরে এবং রুমাল দিয়ে মুখ চেপে তাকে অজ্ঞান করে দেয়। এখন তোমার আরিশার পালা। হা 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 হা। আয়ান এর মাথায় চোট তেমন বেশি না, 2-3 ঘন্টার মাঝে জ্ঞান ফিরবে। এদিকে আয়েশা যেই হাসপাতালে, সেই হাসপাতালে আয়াত যায়। যমজ ভাই হওয়া আয়ানই ভাবছে, কিরে আয়ান, আরিসিয়াকে দেখতে এসেছিস? হুম, সারপ্রাইজ শুনবি? কি? আরিশা 80% সুস্থ, যে কোনো সময়ে জ্ঞান ফিরতে পারে। সত্য? আরিশাকে আমার বাসায় নিয়ে যাইতে হবে। কেন? আরে বাসায় নিয়ে সেবা বেশি করব, আর আমি ওকে ছাড়া থাকতে পারতেছি না। আরে ভাই প্লিজ। আচ্ছা, আমি দেখতেছি। আরহাম আরিশাকে আয়ানের বাসায় শিফট করার ব্যবস্থা করে দেয়। 1 ঘন্টার মাঝে আয়ানের বাসায় আসে আরিশা। এখন আরিশা এবং আয়েশা দুজনই আয়াতের কাছে। এদিকে সন্ধ্যার দিকে আয়ানের জ্ঞান ফেরে। সে উঠেই আয়েশার কথা জিজ্ঞেস করে, কিন্তু আয়েশা নেই। আয়েশাকে পাওয়া যায়নি। আয়াত তাকে খুঁজতে যেতে চায়, কিন্তু পারে না। তাকে কেউ যেতে দেয় না। রাত 1টা, আয়ান শুয়ে আছে। এমন সময় আয়ানের নাম্বারে ফোন আসে। হাই আয়ান বাবু। কে? ভুলে গেছিস আমায়? ভাইটুস। আয়াত তুই? হ্যাঁ আমি। তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি। আর সবচেয়ে বড় কথা কি জানিস? তোর আরিশা আর নির্দোষ আয়েশা এখন আমার কাছে। কি? আয়াত, তোরে আমি খুন করব কিন্তু। আগে তোর আয়েশা আর আরিশাকে তো বাঁচা। একজন তো বাসায়, একজন আমার কাছে। আরিশার পাশে লোক রাখা আছে। 1 ঘন্টায় আরিশার পাশের লোক তার অক্সিজেনের লাইন কেটে দেবে। আর অন্যদিকে আয়েশার কাছে কিছু ছেলে আছে যারা 1 ঘন্টা পর থেকে আয়েশার সম্মান লুটতে শুরু করবে। তুই এখন কাকে বাঁচাবি আয়ান? সবচেয়ে মজার কথা হলো আরিশা এখনো 80% সুস্থ, যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে। তাহলে এখন তুই কি করবি আয়ান? কাকে বাঁচাবি? ঠিকই তো, আয়ান এখন কাকে বাঁচাবে? আয়েশাকে নাকি আরিশা? আয়েশা আয়ানের জন্য বিপদে পড়েছে, আর আরিশা তার ভালোবাসা। তাহলে কি করবে এখন আয়ান? আয়ানের হাত 2টা অপশন, হয় তাকে আরিশাকে চুজ করতে হবে, না হলে আয়েশাকে। একদিকে কাজ করছে তার ভালোবাসা, আর একদিকে কতদিন ধরে একটা মেয়েকে ভুল বুঝে তাকে কষ্ট দেওয়ার সহানুভূতি। কোন দিকে যাবে সে কিছুই বুঝতেছে না। এমন সময় তার মনে হলো, আয়াত কেন তাকে ব্লক দিবে? সে তো সারা জীবনই চেয়েছিল আমায় যারা ভালোবাসে তাকে শেষ করে দিতে। এমনকি মা বাবাকেও আয়াতই হত্যা করে, কারণ তারা আমাকে বেশি ভালোবাসতো। এর মানে সে আমাকে যেখানেই নেবে না কেন কোনো ট্রাকে ফেলবে। যে করেই হোক ওকে আটকাতেই হবে। কিন্তু কি করে? আয়ান হাসপাতাল থেকে হয়ে সোজা পুলিশ স্টেশনে আসে। আয়েশার বাবা এসপির সাথে সম্পর্ক ভালো থাকায় এসপি আয়ানকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আয়ান আয়াতকে ফোন দিবে আর পুলিশ তারে ট্রেস করবে। আয়ান ফোন দেয় আয়াতকে। কিরে আয়ান, কাকে বাঁচাবি ভাই? গার্লফ্রেন্ড নাকি জাস্ট ফ্রেন্ড? ভাই দেখ ভাই, প্লিজ ওদের ছেড়ে দে তুই, প্লিজ। আয়ান, এই তো চেয়েছিলাম আমি যে তুই কষ্ট পা। কষ্টই তো দিতে চাই তোকে আমি। আয়াত, আমি আসলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো আয় না, আমি অপেক্ষায় আছি। আয়ান ফোন রেখে দেয়। পুলিশ আয়াতের লোকেশন পেয়ে যায়। ওইদিকে আয়াত বসে আছে তাদের নিজের বাসায়। সেখানে আয়েশা, সেখানেই আরিশা।
আসলে আয়ানকে সে সম্পূর্ণ ভুল লোকেশন দিয়েছিল। 2 জায়গাতেই লোক ফিট করা। আয়ান গেল তার বেঁচে ফিরতে পারবে না। এখন আয়াতের মাথায় প্রশ্নই ঘুরছে যে কিভাবে আয়াত বেঁচে গেল। সে তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। নিজের হাতে তাকে কবর দিচ্ছে আয়ান, কিন্তু কিভাবে বেঁচে আছে সে? নানা প্রশ্ন নিয়ে নিজের বাসার দিকে যাচ্ছে আয়ান, সাথে পুলিশ। আয়ান ধীর পায়ে তার ঘরের দিকে এগোচ্ছে। এদিকে আয়াত বারবার নিজের লোকদের ফোন দিয়ে কনফার্ম করতেছে যে আয়ান সেখানে গেছে কিনা, কিন্তু খবর না পেয়ে ক্ষিপ্ত হয়ে যায় সে। অপরদিকে আয়েশা ভাবতেছে অন্য কথা। আয়ান তাহলে আরিশার বয়ফ্রেন্ড? তাহলে কি করে সব মনে রেখেও এটা ভুলতে পারে সে? তার মানে কি আরও কোনো কিছু সে ভুলে গেছে? এমন কি কিছু আছে যা আয়েশা স্লিপ করতেছে? আয়েশার মাথায় কিছুই আসছে না। আয়েশা নিজের মাথায় চাপ দিতেছে। এমন সময় সে তার কানের দুলে হাত দিল, সামনে নিয়ে এসে ভালোভাবে দেখতেছে। না, এখানে তো কোনো মাইক্রোফোন নেই। তাহলে কি আয়াত মিথ্যা বলতেছে? এসব ভাবছে আয়েশা। হঠাৎ সামনে গুলির আওয়াজ। সামনে তাকাতে দেখে আয়াত মাটিতে পড়ে আছে। আয়াতকে গুলি খেতে আর পুলিশ দেখে আয়াত এর বাকি লোকেরাও দৌড় দেওয়া শুরু করে। গুলির আওয়াজ আয়েশার মাথায় একটা আঘাত, মানে একটা শকের মতো লাগে। সে কি যেন মনে করতে পারতেছে। সবাই এসে আরিশা আর আয়েশাকে নিয়ে যাচ্ছে। আরিশার শরীরে স্লাইন আর অক্সিজেনের মাস্ক দেওয়া। আয়ান তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। আয়েশার মা বাবাও আয়েশার সামনে এসে তাকে ধরে কাঁদতে থাকে। এমন সময় আয়েশা তাদের প্রশ্ন করে ওঠে, আচ্ছা মা, আমার হাতে যে মোবাইলটা আছে এটাই কি আমার মোবাইল? মানে? অ্যাক্সিডেন্টের আগেও কি এই মোবাইল আমার হাতে ছিল? না মানে, না, এটা নতুন কিনে দেওয়া হয়। আমার আগের মোবাইলটা কোথায় মা? তো ড্রয়ারে আছে। আয়েশা কোনো কথা না বলে বাসার দিকে দৌড় দিতে নেয়। হঠাৎ তার সামনে একটা ডায়েরি পড়ে, মানে সাইডে ছিল। সে দেখে ফেলে। সে ডায়েরিটা নেয়। সেটা পড়ে চরম শক খায় আয়েশা। না, অচেনা মানুষটি আয়াত না। সে ডায়েরিতে সব প্ল্যান বলে দিয়েছে আয়াতকে, যাতে সে নিজেকে আমার সামনে অচেনা কেউ দাবি করতে পারে। আমাকে কিডন্যাপ করার বুদ্ধিটাও তারই ছিল। এর মানে হলো যে অচেনা মানুষটি অন্য কেউ। আয়েশা জলদি বাসায় গিয়ে ফোন ঠিক করতে দেয়। 2-3 ঘন্টার মধ্যে ফোন ঠিক হবে। আচ্ছা মা, আমার অ্যাক্সিডেন্টের পর আরশিরার এমন অবস্থা হলো, আমি বেঁচে গেলাম কি করে? মানে আমার কিছুই হলো না? আসলে মা, তোরও শরীরের কিছু অংশে সমস্যা হয়েছিল, যা কোথাও পাওয়া যাচ্ছিল না। তোর রক্ত ও নেগেটিভ, তাই তা পাওয়াও যাচ্ছিল না। অনেক রক্ত লাগতো। হঠাৎ কোথা থেকে যেন এক ছেলে এসে তোর যা যা লাগবে সে দিয়ে দিল। ডাক্তার তাকে বলেছিল যে তার মৃত্যুও হতে পারে, তাও সে নাকি ডাক্তারের পায়ে ধরে সব দিয়ে যায়। কিছুদিন পর তার মৃত্যু সংবাদ চলে আসে। আয়েশা যা ভাবছিল তাই। ছেলেটার নাম নীল। অনেক কিছু মনে পড়ে যায় আয়েশার, কারণ তার হাতে এখন তার নিজের ফোন। সেখানে সে নীল নামের ছেলেটির মেসেজগুলো দেখে। ছেলেটি রোজ আয়েশাকে মেসেজ দিত, কিন্তু আয়েশা পাত্তা দিত না। ফারহানের সাথে ব্রেকআপের পর তো আরও পাত্তা দিত না। সে লাস্টে এটাও লিখেছিল, তোমার জন্য জীবন হাজির আমার, চিন্তা করো না তুমি। আয়েশা তাও রিপ্লাই দেয়নি। ছেলেটির শেষ মেসেজ ছিল, আয়েশা, অনেক ভালোবাসি তোমায়। হয়তো আজকের পর তোমায় আর দেখবও না, কিন্তু তোমায় প্রতিদিন বাড়ির সামনে যখন দেখতাম না, কেন যেন মনে হতো আমি নিঃশ্বাস নিতে পারছি না। আর তুমি যারা, আমি নিজেকে কল্পনাও করতে পারি না। কিন্তু আজকের পর আর তোমায় দেখতে পারবো না আয়েশা, পারবো না। কিন্তু একটা জিনিস ভালোই হয়েছে, অন্য কোনো ছেলের সাথে আর তোমাকে দেখতে হবে না আমার, কারণ আমি আর থাকবো না দেখার জন্য। অন্য কারোর সাথে তোমায় দেখা যেন মৃত্যুর থেকেও বেশি ছিল। আজ থেকে আর সেই যন্ত্রণাটা হবে না আমার। জানো আয়েশা, আমি তোমার কেউ না ঠিক, কিন্তু রক্তে মিশে থাকবো আজ থেকে আমি তোমার। ভালোবাসি তোমায় আয়েশা, ভালোবাসি। আর জীবনে কোনো বিপদ তোমায় ছুঁতে দিব না। আমি আয়েশা ছায়ার মতো তোমার কাছেই থাকবো। কখনো আমাকে উপলব্ধি করতে চাইলে চোখ বন্ধ করে থেকো, বাতাস হয়ে তোমায় ছুঁয়ে দিব। মেসেজটা পড়ে আয়েশা কান্নায় ভেঙে পড়ে। যেই ছেলেটাকে সে জীবনেও দেখেনি, সে এত ভালোবাসতো আয়েশাকে।
আর তাকেই একটু পাত্তা দিল না। আসলে আমরা এমনই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারি না। 15 দিন পর এখন আরিশা সুস্থ। আয়ান আর আরিশা একসাথে আছে, তাদের ভালোবাসাও রয়েছে, আগের থেকে বেড়েছে আরও। আয়েশাও নিজের স্বাভাবিক লাইফে ব্যাক করছে। আয়েশা গোসল করতেছে, হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। আয়শা, আজ বাইরে যেও না, সমস্যা হবে। আয়েশাও ভালো মেয়ের মতো কথা শুনে বাইরে যাওয়া বাদ দেয়, কারণ এখন নিজের জীবনে সে অচেনা মানুষটির হাতে ছেড়ে দেয়। অচেনা হোক সে, আমার জীবনই তো তার এখন। যে আয়েশা এখন রোজ সন্ধ্যায় ছাদে যায় আর উপলব্ধি করে চোখ বন্ধ করে তার অচেনা তুমিকে। অদ্ভুত একটা ফিলিংস আসে তার। এই বাতাসের ছোঁয়া সে সারা জীবন পেতে চায়, তার অচেনা কেউয়ের ছোঁয়া।